সুন্দরপুর গ্রামে কান্তাবাই তার ছেলে সুমনের সাথে থাকেন। দরিদ্র কান্তাবাই বাড়ি মালকিন নন্দিনীর বাড়িতে সাফ সুথরা করা এবং রান্না করার কাজ করেন। তার স্বামী অনেক দিন আগে মারা গেছেন। কান্তাবাইয়ের ছেলে সুমন 10ম শ্রেণীর পরীক্ষা দিতে চলেছে, যে কি পড়াশোনায় খুবই ভালো, আর পুরো পরিশ্রমের সাথে সে মনোযোগ সহকারে পড়াশোনা করে। অন্যদিকে নন্দিনীর ছেলে রাকেশও 10ম শ্রেণীর পরীক্ষা দিতে চলেছে, কিন্তু সে সারাদিন তার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে এবং তার বাবা মায়ের কোনো কথাই শোনে না। বেটা, দিনরাত কেন মোবাইল দেখছো? সামনে বোর্ডে পরীক্ষা আসছে, তুমি যদি না পড়ো তাহলে পাস কি করে হবে? হ্যাঁ বেটা, তুমি যদি না পড়ো তো পাস কিভাবে হবে? আরে ড্যাড মম, পড়াশুনো করে কি হবে? আজকাল তো না পড়াশুনো করেই সবকিছু হয়ে যায়। তো পড়াশুনো করে কি লাভ? ছেলের কথা শুনে রাকেশ এবং নন্দিনী বিরক্ত হয়ে যায়, আর এখন তো তাদের বলার মতো আর কিছুই থাকে না। কিন্তু অন্যদিকে কান্তাবাইয়ের ছেলে সুমন সারাদিন খুব কষ্ট করে পড়াশোনা করে। মা, আমি অনলাইন টিউশনে ভর্তি হতে চাই, তাই বলছিলাম আমার একটা মোবাইল থাকলে ভালো হতো। কিন্তু বাবা, আমরা মোবাইল কোথা থেকে পাবো? যখন আমি এই মাসের বেতন পাবো তখন তোর জন্য একটা ভালো মোবাইল কিনে নেব। বাবা, এখন যেভাবেই হোক তোর পড়াশোনা কর। কিন্তু সুমন তা মানতে প্রস্তুত ছিল না। সে তার মাকে বলে, মা, এইভাবে আর হবে না। আমি এখন 10ম শ্রেণীর পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে এখন অনলাইন ক্লাসে আরও পড়াশোনা করতে হবে। না, পাবি না, যা, কিচ্ছু পাবি না। একবার বললাম না যে বেতন পেলে ঠিক তোর জন্য মোবাইল নিয়ে নেব। এরপর কান্তা কাজে চলে যায়। ছেলেকে বকাঝকা করে পরে তারও খুব খারাপ লাগে, কিন্তু সে কি করবে? পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সময়মতো কিছু পাওয়া সহজ নয়। সব কাজ শেষ করে সে নন্দিনীর কাছে যায় আর বলে, ম্যাম সাহেব, ও বলছিলাম কি যে আমার কিছু টাকার দরকার। কি বললে? টাকা? টাকা কি গাছেতে হয় না? কিছু না বুঝিয়ে বেশ তুলে চলে এলো টাকা চাইতে। দেখো কান্তা, মাস শেষে তো তোমার পাওনা তুমি পেয়ে যাও। তোমারা কি আদত করেছো মাঝে মাঝে টাকা চাওয়া? যদি কাজ করতে চাও তাহলে করো, না হলে আমি অন্য কাজের মেয়ে খুঁজে বের। ও না না ম্যাম সাহেব, আমি এমনটা কখন বললাম? আসলে আমার ছেলে সুমন অনলাইনে টিউশনে ভর্তি হতে চায়, এর জন্য আমার কিছু টাকার প্রয়োজন ছিল। তাই ভাবলাম আমি কেন না আপনার থেকে চেয়ে নিই। যদি আপনি আমাকে দিয়ে দিতেন তো ভালো হতো। বদলে আপনি আমার এই মাসে বেতন কেটে নেবেন। এই কথা শুনে নন্দিনী আরও রেগে যায় এবং বলে, কি, তোমার আত্মসম্মান নেই আর তুমি বড় বড় হোটেলে পার্টি করার স্বপ্ন দেখতে শুরু করেছো? কান্তা, তোমার পছন্দ হোক বা না হোক, কিন্তু সত্য কথা বলায় কোনো ক্ষতি নেই। তুমি এত পরিশ্রম করে কিছু টাকা আয় করো, যদি তুমি ওই টাকা জমাও তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। কি দরকার সুমনকে অনলাইনে টিউশন পড়ানোর? এত পড়াশোনা করে কোনো বড় অফিসার হয়ে যাবে? হ্যাঁ, আরে এখানে এত মানুষ বসে আছে, কেউ কিছুই পাচ্ছে না। তোমাদের মতো গরিবরা এত জলদি পেয়ে যাবে। নন্দিনীর কথা শুনে কান্তার খুব খারাপ লাগে। তারপর এক মুহূর্তের জন্য সে ভাবল, হয়তো মেম সাহেব ঠিকই বলেছে। ম্যাম সাহেব, হয়তো আপনিই ঠিক বলেছেন, এইসব আমাদের কপালের কথা নয়। কেন আমি ভুল বলবো? আমি তো তোমার ভালোর জন্যেই বললাম। এসবে ফালতু খরচ করার থেকে ভালো তুমি তোমার ছেলেকে আমাদের এখানে কাজে লাগিয়ে দাও, এতে তোমারও কিছু সাহায্য হয়ে যাবে। আর সে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে কান্তাবাই সুমনের স্কুলে যায় এবং প্রিন্সিপালের সাথে কথা বলে। প্রিন্সিপাল সাহেব, আপনার সাথে কিছু কথা করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, কেন না? সাহেব, আমি বলছিলাম আমার ছেলে সুমন আর পড়াশোনা করতে চায় না, তাই আপনার উচিত তার নাম রেজিস্টার থেকে মুছে ফেলা। কেন পড়তে চাই না ও? আপনি জানেন
আপনার ছেলে সুমন গণিত পরীক্ষায় 100-তে 100 নম্বর নিয়ে এসেছে, আর তো হিন্দি আর বাংলা বিষয়টাতেও কোনো কম নেই। পুরো স্কুলেও টপ করে দেখিয়েছে। ভবিষ্যতেও বড় কিছু হতে চায়। এই কথা শুনে কান্তাবাই অবাক হয়ে যায়। কি? সুমন নাবি ক্লাসের টপার হয়েছে? সে আমাকে কখনো বলেনি। এই জন্যই আপনি আমার কথাটা শুনুন, ওর পড়াশোনা একদম বন্ধ করবেন না। প্রথমে দুঃখে তার চোখ দিয়ে জল ঝরছিল, এখন তো খুশিতে তার চোখ দিয়ে জল পড়ছে। এবার ও ভেবে নেই যে যাই হোক না কেন আমি আমার ছেলেকে পড়াবো। এরপর কান্তা স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তার কিছু মনে পড়ে এবং সে তার পুরনো আলমারিটি খোলে, যেখানে 2টি সোনার চুড়ি রাখা ছিল। কান্তা সেই চুড়িগুলো হাতে তুলে নেয় আর সে মনে মনে ভাবতে থাকে, আমি এই 2টি চুড়ি বিক্রি করব। এতে আমার কিছু টাকার জোগাড় হতে সাহায্য হবে, আর সুমনের অনলাইন ভর্তিও হয়ে যাবে। বাজারে যাওয়ার সময় সে তার 2টি চুড়ি একটি সোনার দোকানে বিক্রি করে দেয়, কারণ সেগুলো কার কোনো কাজে আসেনি। আর বিনিময়ে সে তার ছেলেকে অনলাইন টিউশনে ভর্তি করায়। সুমনের পড়াশোনাও এখন একটু সহজ হয়ে যায়। একই পরিশ্রমের সাথে পড়াশোনা শুরু করে, আর যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট আসে তখন সে ভালো নম্বর পেয়ে পুরো স্কুলে নিজের নাম উজ্জ্বল করে। তাই স্কুল থেকে তাকে এবং তার মাকে ডেকে অভিনন্দন জানায় এবং তাকে 1000 টাকা পুরস্কারও দেয়। খুশিতে মা ও ছেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু নন্দিনী যখন এই কথা জানতে পারে তখন সে রাগে লাল হয়ে যায়, কারণ তার ছেলে দীপক ফেল করেছিল। সাহস দেখো তার! বন্ধ করার সত্ত্বেও তার ছেলেকে অনলাইন ক্লাসে অ্যাডমিশন দিয়ে দিল। আর তো আর ওর ছেলে হলো পাস, আর আমার ছেলে ফেল। আমার অপমান করে বড় হাসি লাগছে, তাই না? এভাবেই দিন কেটে যায়, আর সুমন 10ম পাশ করে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। কয়েকদিন পর যখন রেজাল্ট এলো তখন তাকে আবার সফল ঘোষণা করা হলো। সুমন খুশি খুশি রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতে শুরু করল। কিন্তু যখন সে বাড়িতে পৌঁছালো তখন তার সমস্ত আনন্দ কান্নায় পরিণত হলো, কারণ সে দেখতে পেল তার মা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। মা, তোমার কি হয়েছে? চোখ খোলো না মা, মা চোখ খোলো না মা। তার মায়ের কিছু হওয়ার আগেই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সাহেব, দয়া করে বলুন না মায়ের শরীর এখন কেমন? দেখো, এখন তো চিকিৎসা চলছে, হালাত খুবই খারাপ আছে। তখন একজন নার্স সেখানে এসে বলল, তুমি এই সুমন্ত? যাও এখনই কাউন্টারে 1 লক্ষ টাকা জমা করো, তবেই তোমার মায়ের চিকিৎসা করা হবে। 1 লক্ষ টাকা? এই কথা শুনে সুমন অবাক হয়ে যায়। সে চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এত টাকা কোথা থেকে জোগাড় করব। তার মায়ের চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকা ছিল না, তাই সে কাজের সন্ধানে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু এমন কোনো কাজ ছিল না যেখানে সে তৎক্ষণের মধ্যে টাকা পেতে পারে। এমনকি সে তার মালকিনের কাছেও যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল না। সুমন মন খারাপ করে তার বাড়ির দিকে যেতে শুরু করে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা হয়। স্যার, আপনি এখানে? নমস্কার। আরে সুমন, কেমন আছো? হ্যাঁ, আমি একটু পাশের গ্রামে যাচ্ছি। রিটায়ার্ড হওয়ার পর থেকে বাড়িতে থাকতে মনেই লাগছে না। তো তুমি এখন কি করছো? সুমন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে মুখে কোনো উত্তর দেয় না। কি ব্যাপার, তোমাকে অনেক চিন্তিত লাগছে? তারপর সুমন প্রিন্সিপাল স্যারকে তার পরিস্থিতি সম্পর্কে জানায়। সবকিছু শোনার পর প্রিন্সিপাল স্যার বলেন, সুমন, আমি তোমার সাহায্য করব। কিন্তু স্যার, আপনি সবেমাত্র রিটায়ার্ড হয়েছে, আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন? তবে কি হয়েছে? তুমি আমাদের স্কুলে এত বড় নাম করে দিয়েছো,
আর তোমার জন্য আমরা ছোট একটা হেল্প করতে পারবো না? এসো আমরা একসাথে মিলে টাকা জোগাড় করি। এরপর তারা একটি বড় পোস্টার তৈরি করে, যার উপর লেখা থাকে, আমার মায়ের জীবন বাঁচাও এবং সাহায্যের হাত বাড়িয়ে দাও। তারপর দুজনেই গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে শুরু করলো। এভাবে তারা 2-4টি গ্রামে ঘুরে বেড়ায়। কয়েক ঘন্টাটা পর তারা সমস্ত টাকা সংগ্রহ করে। মনে হচ্ছে এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হয়ে যাবে। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে এবং টাকা জমা দিতে হবে, তবেই আমার মায়ের চিকিৎসা করা হবে। টাকা সংগ্রহ করে হাসপাতালে যায় এবং তার মায়ের চিকিৎসার জন্য টাকা জমা করে দেয়। সাহেব, স্যার, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। কোনো ব্যাপার না, এবার তুমি ভগবানের কাছে প্রার্থনা করো কি তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কয়েকদিন পর সুমনের মা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। মা এখন কেমন আছে ডাক্তার সাহেব? সুমন, চিন্তা করার কোনো দরকার নেই, তোমার মা এখন ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। কোনো ব্যাপার না, এখন তুমি তোমার মাকে নিয়ে যেতে পারো, কিন্তু হ্যাঁ, তোমাকে এখন তার ভালো করে দেখভাল করতে হবে। মা, তুমি কি করছো? ডাক্তার তোমাকে এখন বিশ্রাম নিতে বলেছে। না বাবা, ভদ্রমহিলা রাগ করবেন, আমাকে ওখানে কাজে যেতে হবে। কিন্তু মা, আমি তো আছি, আমি কাজে যাব। মা, আরে বাবা, তোমাকে এখন পড়াশোনা করতে হবে, ভবিষ্যতে তোমাকে অনেক কিছু করতে হবে। আমার সেই দিনটির কথা খুব মনে আছে, যখন তোমার প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছিলেন, বোন, সুমনকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য করো না, সে পড়াশোনায় সবচেয়ে মেধাবী। আর বলেছিল যে তুই 2 বার স্কুলে টপ করেছিস। কিন্তু সুমন তার জেদে অনড় থাকে এবং তার মাকে বলে, মা থামো এবার, ভাগ্যে আমাদের এটাই লেখা আছে। কপাল যখন সাথ দেয় না, তখন আমি আর পড়াশুনো করে কি করব? ছাড়ো এইসব, আমাদের কপালে কথায় যে আমি এত ভাবছি। এরপর সুমন তার মালকিনের বাড়িতে বিষণ্ণ মুখে কাজ করতে যায়। সুমনকে তার পড়াশোনা ছেড়ে কাজে মনোযোগ দিতে হয়েছিল, কারণ পরিস্থিতি এমনটাই ছিল। দারিদ্র্যের কারণে ও নিজের সব শখ ছেড়ে দিয়েছিল, আর মায়ের জায়গায় ও চাকর হয়ে কাজ করতে শুরু করে। তাকে দেখে নন্দিনীর পরিবার হাসতে থাকে। আরে এত পড়াশোনা করে কি লাভ হলো তোর? দেখ আমার ছেলেকে দেখ, না পড়েই কেমন তার বাবার প্রোফাইল চালিয়ে নে। কখনো নিজের ওকাত দেখেছিস? কিছু না বুঝে সুঝেই চলে যাস বড় বড় স্বপ্ন দেখতে। তুই জানিস ও যেই থালে খায় তুই সেই থাল পরিষ্কার করিস। এই জন্যেই দেখ, আমি তো তোর মাকে আগেই বলেছিলাম কি এখানে কাজে লাগিয়ে দিতে, কিন্তু না, আমার কথাটাই শোনেনি। মেম সাহেবের এত বলার পরও সে কিছু বলে না। সে মাথা না নাড়িয়ে সেখান থেকে চলে যায় আর চুপচাপ সব কাজ শেষ করে সে বাড়ি যাচ্ছে। তারপর সে পথে একটি গাড়ি পার্ক করতে দেখে, যার উপরে IAS লেখা ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক সমস্ত ইঞ্জিনিয়ারদের বকাঝকা করছিল। বারবার করে বলছি, তবুও তোমরা কেন বুঝতে পারছো না? যখন সরকার পুরো টাকা দিচ্ছে, তাহলে তোমার একটা রাস্তা নির্মাণ করতে এত গড়বড়ি কেন করো? এটা কি রাস্তা? এটা 1 বছরও টিকবে না। আমাদের জনগণের সেবা করতে হবে, এখানে কোনো লুটপাট নেই, সব কাজ সঠিকভাবে যেন হয়। ভয়ে সব ইঞ্জিনিয়াররা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখতে থাকে, তারপর জানতে পারে যে ইনি একজন IAS অফিসার। তারপর ও নিজের বাড়িতে চলে যায়। তারপর যখন রাত হয়, না ঘুমিয়ে সুমন সারা রাত ওই IAS অফিসারের কথা ভাবতে থাকে। ও IAS হয়ে এবং জনসাধারণের সেবা করার ব্যাপারে খুবই আগ্রহী ছিল।
পরের দিন সে আবার নন্দিনীর কাজের জায়গায় চলে যায়। সুমন কাজ করছিল, কিন্তু তার মনোযোগ তার কাজের দিকে নয়, অন্য কোথাও ছিল। নন্দিনী দূর থেকে এই দেখছিল। ও জেনে যায় যে সুমনের ধ্যান কাজের দিকে নয়, বরং অন্য দিকে আছে। ও তাড়াতাড়ি তার সামনে যায় আর ওকে জোর গলায় বকতে লাগে। এ কি, তুই কাজ করতে আসিস নাকি ধ্যান করতে? চুপচাপ কাজ করেলে, না হলে এমন মারবো লজ্জায় মুখ দেখাতে পারবি না। ম্যাম সাহেব, আমি কাজে মনোযোগ দেব। প্রতিদিনের মতো কাজ করে যখন ঘর যাচ্ছিল, তখন তার মা তাকে বলতে লাগলো। এলি বাবা তুই? তখনই সুমনের ফোনে একটা কল আসে। ও ফোনটা রিসিভ করে জানতে পারে যে আজ ওর ইন্টারভিউ আছে। কি? মা, আজ আমার একটা ইন্টারভিউ আছে। বাহ, এ তো খুব খুশির খবর। আমি যদি সফল হই তাহলে ভালোই হবে। আমি খুব ভয় পাচ্ছি। সবকিছুই সফল হবে, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর আমি সব সময় তোমার সাথে আছি। সুমন ইন্টারভিউ দেয় আর তার কঠোর পরিশ্রম এবার সফল হয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এই কঠোর পরিশ্রমের পিছনে কে, সে বলে, আর তা হলো আমার মা। তিনি আমার কাছে সবকিছু। তিনি আমার অনুপ্রেরণা। তিনি আমাকে জীবনের মূল্য শিখিয়েছেন। কেবল তার জন্যই আমি এত কিছু করতে পেরেছি। ইন্টারভিউ শেষ হয়। সুমন বাড়িতে এসে তার মাকে সবকিছু খুলে বলে। কিছুদিন পর সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, সুমন আইএএস হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। চাকরির খবর শুনে মায়ের চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে আসে, কারণ তার সব স্বপ্ন এখন চলেছে। আইএস ইউনিফর্ম পরে সুমন নিজের বাড়ি আসে, তাই কান্তা শুধু তার দিকে তাকিয়ে থাকে। বাবা, আজ আমি খুব খুশি। সত্যি, ঈশ্বর আমাদের কঠোর পরিশ্রমের প্রতিদান দিয়েছেন। আর এই সব কিছুর পেছনে তুমি একমাত্র। একটা সময় ছিল যখন তাদের দুবেলা খাবার জুটেনি, পড়ার জন্য ভালো বই ছিল না, তবুও কেউ তাদের সাহায্য করতে প্রস্তুত ছিল না।